আসসালামু আলাইকুম। শুরু করছি এক সমুদ্র প্রেম পর্ব ২৫। লিখেছেন নুসরাত সুলতানা সেঁজুতি। আমজাদ শিকদারের পুরো শরীর কাঁপছে ক্রোধে, চোখের কটর টগবগে। ক্ষুব্ধ বদন শিকদার বাড়িতে সুনামি বসাতে যথেষ্ট। বাড়ির প্রতিটি সদস্য থমকে রয়েছে, উৎকণ্ঠা তাদের আদলে। কারো মুখে কথা নেই, চোখ ভাষাহীন, শুধু কম্পিত হাত পা আর ভয়ার্ত দুই লোচন নিবদ্ধ সিঁড়ির দোরগোড়ায় দাঁড়ানো দুটো মানুষের উপর। রুবাইদা ছুটে গিয়ে পিউকে আগলে ধরলেন, মিনমিন করে বললেন, ওকে মারলেন কেন ভাইজান? ওর তো কোনো দোষ নেই। মিনা বেগমের চোখে ছলছল, অথচ রেগেমেগে বললেন, যায় কেন বড়দের মধ্যে কথা বলতে? কতবার মানা করেছি পাকামো করবি না, ছোটোর মতো থাকবি। পিউ নাক টানল, ঠোঁট উল্টে মিশে গেল রুবাইদার বুকের সাথে। তিনি আদর করলেন, গায়ের মাথায় হাত বুলিয়ে শুধালেন, বেশি ব্যথা লেগেছে? পিউ উপর নিচ মাথা ঝাঁকালো। লেগেছে মানে? মনে হচ্ছে গালের উপর মরিচ ঢেলে দিয়েছে কেউ। কি একটা গাল, তাও সবার এত পছন্দ, যে পারে ঠাস ঠাস করে মেরে দেয়। আনিস ফিরেছেন কেবল, বাড়িতে ঢুকেই মুখোমুখি হলেন গুরু গম্ভীর পরিবেশের। কেমন নিস্তব্ধ নির্জীব সব কিছু। যে শিকদার বাড়ি প্রতিটা মুহূর্ত হাসি উল্লাস গল্পে মশগুল রয়, তার থমথমে রূপ চিন্তায় ফেলল ওনাকে। আস্তে ধীরে নিঃশব্দে স্ত্রীর পাশে গিয়ে দাঁড়ালেন তিনি। ছোট রিক্তর মাথাটা গুজে রাখা মায়ের কাঁধের মধ্যে, চোখের পল্লব কম্পিত, ক্ষুদ্রাকৃতির মুখবিবর শুকনো। সুমনা ওকে নিয়ে উপরেও যেতে পারছে না, সিঁড়ি ঘরেও যে দাঁড়িয়ে ওনারা। আনিস স্ত্রীর পাশে এসে কানের কাছে গিয়ে শুধালো, ব্যাপার কি? হঠাৎ শব্দে চকিতে তাকালেন তিনি। স্বামীকে দেখে ফিসফিস করে বললেন, কখন এলে? এই তো। সুমনা চোখ বড় বড় করে বললেন, ভয়াবহ কাণ্ড ঘটেছে। কি হলো আবার? ধূসর কিছু কথা বলো না, নিজেই বুঝতে পারবে। আনিস বাধ্য ন্যায় মেনে নিলেন, ব্যগ্রতা প্রকাশ না করে চুপ রইলেন। মনোযোগ নিক্ষেপ করলেন ধূসরদের দিকে। ছেলেটার ভাবলেশহীন উদ্বেগশূন্য ভাবমূর্তি তাকে সর্বদা মুগ্ধ করে। ভয়ডরহীন এক শক্ত মানব। তাদের বাড়িতে এত সাহস কারোই নেই, যাকে কোনো হুমকি ধামকি কাবু করতে পারে না। যখন ভাইজান ওকে কথা শোনান তার খারাপ লাগে, পক্ষ নিয়ে কিছু বলতেও পারে না। ভাইদের চক্ষুশূল হওয়া তার কাছে পাপের সমান যে, তাই তো উপায় শূন্য হয়ে চুপ থাকেন। কিন্তু আজ আবার কি করলো ছেলেটা? মারামারি করেছে কি? তার চোখ প্রকট হলো ভাবতেই। পুরো দস্তর একাগ্রতায় ঘরের সবাইকে একবার একবার করে দেখলো। পিউয়ের দিক চোখ পড়তে কপালে ভাঁজ পড়ল। মেয়েটা এমন ফুপিয়ে কাঁদছে কেন? কেউ মেরেছে? কে মারল? আনিস ঠোঁট দুটো স্ত্রীর কানের কাছে এগুলেন ফের। পিউ কাঁদছে কেন? সুমনা জানালেন, ভাইজান মেরেছেন। আনিস আকাশ ভেঙে মাটিতে পড়লেন। এই জীবনে ভাইজানকে সবাইকে বকতে দেখলো, পিউকে একটা টোকাও দিতে দেখিনি। পিউয়ের মুখের সাথে মায়ের মিল থাকায় দুর্বল ছিলেন তিনি। মেয়েটা দুষ্টুমি করলেও সহ্য করতেন। বলতেন, এ তো আমার মা, মাকে বকাঝকা করা যায়? বড় আব্বু মাথা ঠান্ডা করুন। গরম মাথায় কোনো কিছু পরিমধ্যে চেঁচিয়ে উঠলেন আমজাদ, চুপ করো, তোমার লেকচার শুনতে চাই না আমি। উচ্চ ধ্বনিতে আরও একবার বসার ঘর কাঁপে। পিউ ভয়ে রুবাইদাকে শক্ত করে আগলে ধরল। তার পা টলছে, গাল জ্বলছে, সাথে মন আর বুক ব্যথায় এক শেষ। আনিস প্রবল বিস্মিত বিহম্বল। ধূসর যত যাই করুক, আজ অব্দি ভাইজান এত রেগে কথা বলেননি তো। ঘটনা কি খুবই সাংঘাতিক? অথচ এই চেঁচামেচি ধমক ধূসরের শরীর ঘেঁষে চলে গেল। তার চোখ মুখের লেশমাত্র পরিবর্তন হয়নি। ততোধিক ঠান্ডা গলায় বলল, আপনাকে লেকচার দিচ্ছি না আমি, ভুল ভাবছেন। কিসের ভুল? তুমি তোমার বন্ধুর হয়ে ওকালতি করতে চাইছো ধূসর? চাইছো না আমার ব্রেন ওয়াশ করতে? ধূসর স্পষ্ট জানালো, না, আমি চাইছি আপনাকে বোঝাতে। পুষ্প যদি ইকবালকে চায় এতে দোষের কি আছে? ভালোবাসা তো অন্যায় নয়। আনিসের ভ্রু কুঞ্চন হাওয়া। প্রকাণ্ড ধাক্কা খেলেন। বিদ্যুৎ বেগে ইকবাল পুষ্পকে দেখলেন। চোখ ফিরে স্ত্রীর দিকে ফিরতে মুখোমুখি হলেন সুমনার সহায়হীন দৃষ্টি।
এই তাহলে কাহিনী। আনিসের বুঝতে বাকি থাকলো না। ঝড়ের পূর্বাভাস অমন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ে গেলেন। দুপাশে মাথা নেড়ে বিড়বিড় করলেন, ভাইজান, এই সম্পর্ক কোনোদিন মানবেন না। ধূসরের চেষ্টা জ্বলা যাবে। ভালোবাসা অন্যায় আমি বলিনি, কিন্তু এর মতো একটা অসভ্য ছেলেকে ভালোবাসা 100 বার অন্যায়। ইকবালের দিক আঙ্গুল তাক করলেন আমজাদ। লজ্জা ছেলেটার মাটিতে মিশে গেল। এক জীবনে এতটা অপমানই হয়নি সে, যতটা সামান্য কয়েক ঘন্টায় করেছেন তিনি। হোক, আরও না হয় হবে। তার মান সম্মান সব ধুলো মিশে যাক আজ। এসবের বিনিময় হলো পুষ্পকে যেন পায়। মেয়েটাকে জীবনে পেলেই তৃপ্ত সে, আর কিচ্ছু চাইবে না, কিচ্ছু না। ধূসরের ভ্রু নেমে এলো চোখের কাছে। সোজাসাপটা প্রশ্ন ছুড়ল, ওকে অসভ্য কিসের ভিত্তিতে বলছেন আপনি? ও নেশা করে, জুয়া খেলে, না কি রাতের বেলা মেয়েবাজি করে বেড়ায়? লাগামহীন কথাবার্তা নারীরা চোখ নামিয়ে নিলেন। আমজাদ হতবাক, হতচেতন। পর মুহূর্তে হেসে ফেললেন। তোমার তো দারুণ অধপতন হচ্ছে দেখছি। বড়দের সাথে এইভাবে কথা বলতেও মুখে বাচ্ছে না। কণ্ঠে বিদ্রুপ। ধূসর বলল, বাচ্ছে না কে বলল? কিন্তু উপায় যে নেই বড় আব্বু। সবার জানা উচিত আপনার ইকবালকে কেন এত অপছন্দ। কি ক্ষতি করেছে ও আপনার? ক্ষতি? এই এক আঙ্গুল ছেলে আমার কি ক্ষতি করবে? ও যা সর্বনাশ করেছে সে তো তোমার করেছে, ইনফ্যাক্ট এখনও করছে। তোমার এই চমৎকার উন্নতির পিছনে দায়ী একমাত্র এই ছেলেটা। বিপথে নিতে উস্কেছে তোমাকে, বেপরোয়া বানিয়েছে, বেয়াদব তৈরি করেছে। ধূসর ফোঁস করে শ্বাস ফেলল। এই এক কথা শুনতে শুনতে বিদ্বিষ্ট সে। ঘাড় ডলল অধৈর্যভাবে, যেন কঠিন প্রয়াসে শান্ত করছে নিজেকে। তারপর আবার তাকালো আমজাদের দিকে, স্থির গলায় বলল, আমি কচি খোকা না বড় আব্বু। মাটির পুতুলেরও নই যে ইকবাল যা মনে চাইলো তাই বানাবে। আমি যা হয়েছি আমার ইচ্ছায়, ওয়ান কাইন্ড অফ। আমাদের কড়া শাসনের বিরূপ প্রভাব এটা। আর ইকবালকে ইকবালের উপর দোষ চাপাচ্ছেন কেন? ছোট থেকে আমাকে 24 ঘন্টা তদারকি রেখেছেন, রাজনীতির ভূত নামাতে বিদেশে অবধি পাঠিয়েছেন, তাও শুধরাতে পারলেন না। মানে সেটা তো আপনাদের ব্যর্থতা। এত বছরও যা পারেননি ও দিনের 4-5 ঘন্টার সাথে থেকে সেসব করে ফেললো। শুনতে হাস্যকর লাগছে না? আমজাদ কটমট করে বললেন, ভাষণ ভাষণ অন্য কোথাও দাও ধূসর, এটা পার্টি অফিস নয়। কেউ তোমার ভাষণ শুনতে আসেনি আমরা। সামনে থেকে সরে দাঁড়াও। তর্জন শুনেও নড়ল না ধূসর, বিন্দুমাত্র হেলদোলও দেখালো না। বলল, ভাষণে কেউ খারাপ কিছু কখনো বলে না। আপনার যদি আমার কথাগুলো ভাষণ মনে হয় তাহলে নিঃসন্দেহে আমি ভুল কিছু বলছি। আমজাদ দাঁত চেপে বললেন, তুমি সরবে ধূসর? আমার মেয়ে আর আমার মাঝে বাইরের কেউ ঢুকুক আমি চাই না। শীতল অপমান গায়ে মাখল না ধূসর, যেন শোনেইনি সে। বলল, ইকবাল আমার বন্ধু, পুষ্প আমার বোন। ওদের ব্যাপারে আমি কথা বলার অধিকার নিয়েই জন্মেছি। আপনি বাইরের কেউ বললে তো বাইরের হচ্ছি না। আমজাদ খেপে গেলেন। ধূসরকে কষে একটা থাপ্পড় মারার অভিপ্রায় জাগলো। নিজের ছেলে হলে এতক্ষণে মেরেও বসতেন। রাগে ফোঁসফোঁস করলো শুধু। ধূসর নম্র কণ্ঠে বলল, আপনি ওদের সম্পর্কটা মেনে নিন বড় আব্বু। ইকবাল খারাপ ছেলে নয়, আমি গ্যারান্টি দিতে পারি পুষ্প সুখী হবে। ইকবাল আপ্লুত চোখে চেয়ে রইল। আরও প্রবল অনুতাপ ঘিরে ধরল বক্ষ গহ্বরের আশপাশ। আমজাদ কঠোর সুরে বললেন, তোমার গ্যারান্টি আমি চাইনি। তুমি নিজেই তো মানুষ চেনো না। এরকম একটা ফাজিল ছেলের সঙ্গে গলা মিলিয়ে ঘুরে বেড়াও। তোমার বুদ্ধি আমি নেব ভেবেছ? পুষ্পর বিয়ে হলে সাদিফের সঙ্গেই হবে, অ্যান্ড ইটস ফাইনাল। সাদিফ সূচক শব্দ করল। চাচার বেশি বোঝার ধরনে সে বিধ্বস্প্রিয়। পুষ্প ভাইয়ের পেছন থেকে ভয়ে ভয়ে বলল, আমি ইকবালকে ছাড়া কাউকে বিয়ে করব না আব্বু। আমজাদ আগুন চোখে ফিরলেন। পুষ্প আতকে ধূসরের পিঠের সাথে সেটে গেল। তিনি গর্জে উঠলেন, কক্ষনো না। দরকার পড়লে তোমাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব আমি। তবুও ওই ছেলের সাথে বিয়ে দেব না, আমি দেবই না। ইকবাল অসহায় কণ্ঠে শুধালো, কেন আঙ্কেল? আমার অপরাধ কি? আমি জীবন দিয়ে হলেও সচেষ্ট থাকবো পুষ্পকে ভালো রাখতে। তুমি চুপ করো, আমাদের মতো কথা বলবে না একদম। লজ্জা করে না তোমার? এত কিছুর পরেও এখানে দাঁড়িয়ে আছো। ধূসর ঠোঁট ফুলে শ্বাস ফেলে বলল, আপনাকে ভালোভাবে বুঝিয়েছি, অথচ আপনি বুঝতেই চাইছেন না। মেয়েটার সুখটা আপনার কাছে বড় নয়, তাই না? বড় আপনার পছন্দটা। আমার মেয়ের সুখ কোথায় সেসব তোমার থেকে আমি ভালো জানবো।
জেনেও অন্যায় করতে চাইছেন কেন তবে? আপনি তো এরকম নন। আমার বাবা মায়ের সময়ে তাদের পাশে আপনি ছিলেন, অথচ আজ ওরা দুজন দুজনকে ভালোবাসলে মেনে নিতে দোষ কিসের? আপনি যেটা করছেন সেটা কিন্তু ঠিক হচ্ছে না। আমজাদ দুভ্রু উঁচুতে তুলে বললেন, এখন আমাকে তোমার থেকে ঠিক ভুল শিখতে হবে? তুমি আমায় বোঝাবে আমি কি করব? যার যেটা ভালো তার থেকে সেটা শেখা দোষের কিছু নয়। আমজাদ আঙ্গুল উঠিয়ে বললেন, চুপ, একদম চুপ। আরেকটা কথা বললে ধূসর ভ্রু নাচায়। হাত তুলবেন? তুলুন, আমার অসুবিধে নেই। একটা কেন, 100টা চড় মারার অধিকার আপনার রয়েছে, কিন্তু এমনিতে চড় থাপ্পড় আমি খাবো না। আমার গায়ে হাত তুলতে হলে পুষ্পর হাতও ইকবালকে দিতে হবে। আফটার অল রাজনীতি আর ব্যবসা একসাথে সামলাচ্ছি, বিনিময় ছাড়া চলা যায় না। সুমনা এতক্ষণ গুরুতর ভঙ্গিতে দেখছিলেন সব। ধূসরের মাত্র বলা কথাটায় হাসি পেল তার। সে হাসি কোনোভাবেই আটকে রাখা গেল না। শাড়ির আঁচল দিয়ে ঘাম মোছার ভান করে ঠোঁট চিপে ধরলেন। আমজাদ নাক মুখ কুঁচকে বললেন, কিসের সাথে কি মেলাচ্ছ তুমি? হ্যাঁ, মাথা রেখেছে তোমার? বলেছি কি পুষ্পর সাথে সাদিফের বিয়ে হবে। আমার ভাই যখন চেয়েছে আমার মেয়েকে দুনিয়ে উল্টে গেল, এই বিয়ে আমি দেব। আজমল মুখ খুলে নেবার একটু এগিয়ে এসে ভদ্রভাবে বললেন, ভাইজান, আমার মনে হয় আপনি আর একটু ভেবে দেখুন। আসলে পুষ্প আমাদেরও মেয়ে। ও কাউকে ভালোবেসে আমাদেরকে তো বলেইনি। বললে কোনো দিন এরকম প্রস্তাব আমরা দিতাম না। এখন জেনেই যখন গিয়েছি তখন আর। আমজাদ খ্যাক করে উঠলেন, বোকার মতো কথা বলো না আমজল। পুষ্প ছোট, ভালো মন্দ বোঝার বয়স ওর হয়নি। কে ভালো কে খারাপ এই বয়সে ও বুঝবে কি করে? ধূসর তিতিবিরক্ত হয়ে চোখ বুঝে ফের খুলল। মিনা আমতা আমতা করে বললেন, আপনি শান্ত হন, একটু ঠান্ডা মাথায় ভাবুন। ইকবাল তো ভালো ছেলে, ওকে আমরা ছোটবেলা থেকেই জানি, চিনি, বাড়িটাও কাছে। আমার মেয়ে যদি ওকে নিয়ে ভালো থাকতে চায় তবে আমরা কেন আটকাবো? সংসার তো আর আমরা করব না। আমজাদ স্ত্রীর বিরোধিতা মেনে নিতে পারলেন না, কাট জবাব দিলেন, তোমার মতামত এখানে কেউ জানতে চেয়েছে? চুপ করে ছিলে, চুপ করেই থাকো। যা বোঝো না তা নিয়ে কথা বলতে যেন না দেখি। ভদ্রমহিলার মুখটা চুপসে গেল। গাল বেঁকিয়ে বিড়বিড় করলেন, সব জানতা সমস্যার এসেছেন, নিজে বুঝেন যেন। আমজাদ সরাসরি ধূসরের চোখের দিকে চেয়ে বললেন, একটা কথা শুনে রেখো, তুমি বা তোমার বন্ধু যত চেষ্টাই করো, যত অনুরোধই করো না কেন, আমজাদ শিকদারের কথা নড়চড় হবে না। মেয়েকে আজীবন ঘরে বসিয়ে রাখবো, তবুও ইকবালকে আমি জামাই বলে মেনে নেব না। ধূসর বুকের সঙ্গে হাত ভাঁজ করে বলল, এটাই আপনার শেষ কথা? তিনি অনতিবল ভাবে বললেন, হ্যাঁ। পুষ্প ফুপিয়ে কেঁদে উঠল। আমজাদ মেয়ের দিক তাকালেনও না, গটগট করে রওনা করলেন ঘরের দিকে। সিঁড়ির প্রথম ধাপে পা রাখতেই ধূসর বলল, আমার কথাটাও তাহলে আপনার শোনা উচিত। আমজাদ থামলেন, ফিরে তাকালেন না। ধূসর ঘুরে চেয়ে বলল, ইকবাল আর পুষ্পকে কাজী অফিসে নিয়ে বিয়ে দেব আমি, নিজে হব সেই বিয়ের সাক্ষী, অ্যান্ড দ্যাটস ফাইনাল। প্রত্যেকের চোখ বেরিয়ে এলো প্রায়। ততস্থি হয়ে চেয়ে রইল তার দিকেই। ইকবাল পুষ্প হতবম্ব হয়ে একে অপরকে দেখল। ওরা তো এরকম কিছু মাথাতেও আনেনি কখনো। আমজাদ তড়িৎ বেগে ঘুরে চাইলেন, পুরো কণ্ঠে শুধালেন, কি বললে? যা শুনলেন। পুষ্প সাবালিকা, ওর ইচ্ছের বিরুদ্ধে ওর উপর কিছু চাপিয়ে দেওয়ার অধিকার আপনার নেই। এটা 2023, এই যুগে বাবা মায়ের জোড়াজুড়িতে অন্য কাউকে বিয়ে করার ট্রেন্ড উঠে গিয়েছে। প্রসঙ্গ যদি হয় সেখানে আমার মতো ভাইয়ের, তবে নিঃসন্দেহে আমি তা হতেও দেব না। ইকবাল পুষ্পর বিয়ে হবেই। আপনি না চাইলে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিব। তারপর যখন এলাকায় রটে যাবে আমজাদ শিকদারের মেয়ে পালিয়ে বিয়ে করেছে, আপনার মানসম্মান থাকবে তো? ওরা তো সংসার করবে, আপনার কি হবে বরাব্বু? ধূসরের নির্ভীক সুস্পষ্ট জবাব। আমজাদ থরথর করে উঠলেন উষ্মায়, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? ধূসরের সাবলীল উত্তর, শিকদার ধূসর মাহাতাব ভয় নয়, কাজে করে দেখায়। আফতাব শিকদার চুপ থাকতে পারলেন না আর, ছেলেকে ধমক দিলেন, ধূসর তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, ভাইজানের বিরুদ্ধে যাবে এখন? বাড়ির মধ্যে অশান্তি করার জন্য উঠে পড়ে লেগেছো আজকাল। ধূসর বাবার দিকে ফিরল, অবাক হওয়ার ভান করে বলল,
তুমি এটাকে অশান্তি বলছো? বাবা, তুমি তুমি নিজেও তো একদিন এই পরিস্থিতি পেরিয়ে এসেছিলে। মায়ের বিয়ের অন্য কোথাও হয়ে যাওয়ার ভয়ে যখন নিজেই বিয়ে করে ঘরে তুলেছিলে, তখন তখন তো ভাবনি যে বাড়ির অশান্তি হবে, দাদুর সাথে বিরোধিতা হবে ভেবেছিলে? আফতাব অপ্রস্তুত ভঙ্গিতে কপাল কুঁচকাল। ছেলেটা দুর্বলতার ঘা মেরেছে বলে পাল্টা যত্তসই জবাব পেলেন না। ধূসর ভীষণ সহজসুলভ কণ্ঠে বলল, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার বাবা। আমি বিশ্বাস করি কেউ কাউকে সত্যিকারের ভালোবাসলে তাকে নিজের করে পাওয়ার সম্পূর্ণ অধিকার তার আছে। বলার সময় তার চক্ষুদয় ঘুরে এলো পিউয়ের মুখশ্রীর হতে। মেয়েটা গাল ব্যথা ভুলে গেল। কথাটা শুনেই রুবাইদাকে ছেড়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। তার মুগ্ধ বিমোহিত নেত্রযুগল ধূসরের শ্যামলা চেহারায়। ধূসর ভাই ভালোবাসার এত কিছু বোঝেন, তবে প্রকাশ করেন না কেন? তার আওড়ানো এই দুটো লাইন কবিতায় ন্যায় কানে বাজলো পিউয়ের। তুখোরভাবে মস্তিষ্কে ঢুকল। ইকবাল যদি খারাপ হতো, সবার আগে এই বিয়ের বিপক্ষে আমি জিতাম, কিন্তু আমি ওকে চিনি। ধূসর কারো হয়ে এমনি এমনি কথা বলে না। আমজাদ ক্রোধে গজগজ করে বললেন, দেখেছো তোমার ছেলেকে? চাচার পেছনে ছুরি মারার জন্য আদা জল খেয়ে লেগেছে। দেখেছো কেমন অসভ্য তৈরি করেছে? বাপের অতীত নিয়েও খোঁচা দিচ্ছে এখন। রুবাইদা বিনয়ী কণ্ঠে বললেন, ভাইজান এত ভুল বলেনি। এই পরিস্থিতি তো একদিন আমিও ছিলাম। এর মতো বিষাক্ত বিপর্যস্ত সময় একটা মেয়ের জন্য দ্বিতীয়টি হয় না। এই দেখুন, বাবার বিপক্ষে গিয়ে বিয়ে করেছিলাম বলেই আজ আপনার ভাইকে পেয়েছি, সংসার করছি, সুখীও হয়েছি আল্লাহর রহমতে। বাবাও একটা সময় আমার সুখ দেখে মেনে নিয়েছিলেন আমাদের। অথচ সেদিন যদি ওনার জোড়াজড়িতে অন্য কাউকে বিয়ে করতাম, আপনার ভাই বা আমার দুজনের জীবনটাই নষ্ট হতো। বাবা তো বেঁচে নেই, কিন্তু আমার খুশিটা মরে যেত সারা জীবনের জন্য। জবা বললেন, ভাইজান আপনি রাগ করবেন না, ওদের সম্পর্কটা মেনে নিন। আমারও মন বলছে পুষ্প সুখী হবে। সাদিফের জিভ নিষ্পিস করলো কিছু বলার, কিন্তু সাহসে কুলালো না। মিনা আবার বললেন, বাড়ির সবাই রাজি, আপনি এরকম করছেন কেন বলেন? সমস্যা কি আপনার? আমজাদ ফের ধমক দিলেন, তুমিই চুপ করো। মেয়ের দিকে খেয়াল রাখতে পারোনি? তুমি থাকতে মেয়ে 2 বছর ধরে প্রেম করে বেড়ায় কি করে? হ্যাঁ, কেয়ারলেস মহিলা কোথাকার। মিনা বেগম অভিমানী কণ্ঠে বললেন, এভাবে বলছেন কেন? আমি কি সবসময় ওদের পাহারা দেব? আমজাদ তেড়ে মেরে হাঁ করলেন যোগ্য জবাব দিতে। ধূসর আটকে দিয়ে বললেন, বড় মাকে ধমকে লাভ নেই, যা হয়েছে তা পাল্টে যাবে না। তোমার থেকে কিছু শুনতে চাই না আমি। তুমি ভেবো না আমাকে এসব ফালতু লেম হুমকি দিয়ে ভয় দেখাবে। আমি আমার মেয়েকে চিনি, তুমি নিশ্চয়ই এমন কিছু করবে না পুষ্প। শেষ কথাটা পুষ্পর উদ্দেশ্যে বললেন তিনি। সে কান্না থামিয়ে সজাগ চোখে চাইল। একবার ইকবালকে দেখে বাবাকে দেখল। একজনের কাতর দুটো চোখ, অন্যজনের আস্থা। দুজন মানুষের কারো মনে ভেঙে দেওয়ার সাধ্য ওর নেই। সিদ্ধান্তহীনতায় ভীষণ রকম ভুগল সে। কি বলবে জানে না। চোখের জলের মাত্রা জোরালো হয়, কান্না কেমন উগলে আসে। একটু সাহারা পেতে নিভু চোখে ধূসরের দিকে তাকালো সে। অমনি ধূসর কিছু একটা ইশারা করলো। পিউয়ের ভ্রু বেঁকে গেল তাতে। সে স্পষ্ট দেখেছে ধূসর ইশারা, কিন্তু কি বুঝালেন উনি? পুষ্প ঢোক গিলল। মিহি মৃদু কণ্ঠে বলল, আমি ইকবালকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না আব্বু। ইকবালের বক্ষ থেকে বিশাল বড় পাথর নেমে গেল। আমজাদ শিকদার বাকরুদ্ধ। মেয়ের এই কথাই তাকে বুঝিয়ে দিল উত্তর। একটা কথাও আর বললেন না তিনি। গটগট করে চলে গেলেন কক্ষে। পুষ্প অসহায় নেত্রে দেখল বাবার প্রস্থান। ধূসর দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ালো। অগাধ প্রণিধানে কিছু ভাবলো, পরপর পা বাড়ালো কামড়ায়। যেতে যেতে একবার চোখ বোলালো পিউর গালে। দৃষ্টিতে ঠিকরে পড়ল প্রবল মায়ার স্রোত। চলটা যেন ওর গালে লাগেনি, লেগেছে তার কলিজায়। ইকবাল ধূসরের যাওয়ার দিকে চেয়ে থাকে, তারপর নিজেও হন্তন্ত হয়ে ছুটে ওর পেছনে। ধূসরের কাছে করা বিরাট অন্যায়ের ক্ষমা চাইবে সে। প্রয়োজনে পড়লে পা ধরে ঝুলে থাকবে, কিন্তু ক্ষমা না নিয়ে ছাড়বেই না। পিউ ভাবছে সে কি করবে, রুমে যাবে নাকি যাবে না। দোনামোনা করতে করতে শেষমেশ রওনা করলো। পুষ্প শক্ত হয়ে মাথা নিচু করে আছে। এক্ষুনি মা ধমকাবেন ওকে, মারতেও পারেন।
অথচ মিনা কিছুই বললেন না, ব্যস্ত পায়ে হাঁটা ধরলেন ঘরের দিকে। সাদিক ক্লান্ত ভঙ্গিতে সোফায় বসে পড়ল, বুক ভরে শ্বাস ফেলল। যাক, অবশেষে বিয়েটা ভাঙছে, এইবার আর প্রিয়কে হারানোর চান্স নেই। জবা পুষ্পকের কাছে এসে দাঁড়ালেন, মাথায় হাত রাখতেই মেয়েটা নড়ে ওঠে। তিনি হাত বুলিয়ে বললেন, বোকা মেয়ে, আমাকে জানালে কি হতো? আমি কি তোর শত্রু রে? একবার বলে দেখতে আমাদের। এইরকম প্রস্তাব তো জীবনে রাখতাম না। তোর খুশি তো আমাদের কাছে সবার আগে। পুষ্প ঝরঝর করে কেঁদে ফেলল, হুড়মুড় করে জড়িয়ে ধরল ওনাকে। জবা মাথায় চুমু খেয়ে বললেন, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে মা, দেখিস। আমজাদ কেদারায় দুলছে নর্মাল চেয়ারটাকে রকিং চেয়ারের মতো ইচ্ছে করে নাড়াচ্ছেন। ঠকঠক শব্দ হচ্ছে, ঘরের এসি ফ্যান দুটোই বন্ধ। ঘেমে গিয়েছেন, অথচ তার রাগ পড়ছে না। ধূসর আর ইকবালের প্রতি ক্রোধ পেট ফাটছে তার। বাড়ির সবাইকে হাত করে নিয়েছে এই ছোকরা, কেউ তার কথা শুনছে না, ভালোবাসার অন্ধ হয়ে গিয়েছে। সবাই বানর দুটোকে মাথায় নিয়ে নাচে। কি ভেবেছে ওর ধমকিতে সে ভয় পাবে? কোনোদিনও না। পুষ্প যদি তার অমতে ওই ছেলেকে বিয়ে করেও বসে, সোজাসুজি ত্যায্য করে দিবেন। একটিবারও পিছু পা হবেন না এই সিদ্ধান্তে। চেনেন তো তাকে, এই ছেলে বুনো বুনো ওল হলে সেও বাঘা তেঁতুল। তার চিন্তার ভাবনার মাঝেই দরজা ঠেলে দেওয়ার শব্দ হয়। মিনা ঘরে ঢুকছেন, ওনাকে দেখে নড়ে চড়ে বসলেন আমজাদ। তৎক্ষণাৎ মুখটাকে ঘুরিয়ে ফিরলেন আরেক দিকে। ধরিয়ে নিলেন তাকে, মানাতে এসেছেন উনি, কিন্তু তিনি তো মানবেন না। না মানে না। আসুক এই মহিলা, একটা বার খুলুক মুখটাকে। অথচ তার ধারণা মোতাবেক কিচ্ছুটি হলো না। মিনা বেগম টু শব্দটি করলেন না, ফিরেও দেখলেন না তাকে। উল্টে খাটের ওপাশে গিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়লেন। আমজাদ সারা শব্দ না পেয়ে তাকালেন। এই দৃশ্যে হতভম্ব না হয়ে পারলেন না। কিছুক্ষণ বসে রইলেন চুপচাপ। যখন দেখলেন মিনা নিষ্প্রিয়, পাত্তাই দিচ্ছে না তাকে, বাধ্য হয়ে নিজেই উঠে গেলেন, গিয়ে বসলেন খাটের একপাশে। মনোযোগ পেতে দুবার গলা খাকারি দিলেন, তাও মিনা ঘুরল না। আমজাদ বিদ্ধিষ্ট হলেন, গম্ভীর কণ্ঠে বললেন, বলি হচ্ছেটা কি? হ্যাঁ? মিনা চোখ বন্ধ রেখেই বললেন, আপনি ঘুমালে আলোটা নিভিয়ে দিন, চোখে লাগছে। প্রসঙ্গ আর পছন্দ মাফিক উত্তর না পেয়ে আমজাদ রেগে গেলেন। মিনাকে টেনে ঘুরিয়ে ফিরলেন নিজের দিকে। তিনি ভড়কে গেলেন, বললেন, কি হলো? কি হলো মানে কি? হ্যাঁ, বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটার পরেও তুমি এমন নিশ্চিন্তে ঘুমাতে চাইছো? তো কি করব? ঝগড়া করবো আপনার মতো? আমি ঝগড়া করি? তো কি করেন? হ্যাঁ, না বুঝে শুনে চেঁচামেচি করবেন সব সময়, আর নিজেকে দাবি করেন বুদ্ধিমান হিসেবে, সবার মধ্যে আবার দোষারোপ করছেন আমাকে। আমজাদ চোখ কপালে উঠিয়ে বললেন, কি বলতে চাও? আমি বোকা? বুদ্ধি সব তোমার আর তোমার আদরের ছেলের ঘটে? হ্যাঁ, যে সবার সামনে আমাদের এইভাবে ছোট করলো। মিনা উঠে বসলেন এবার। ও আপনাকে ছোট করেনি, করবেও না। শুধু আপনার বিপক্ষে দুটো কথা বলেছে, যা বলেছে খারাপও বলেনি। আমি ওর জায়গায় থাকলেও একই কথা বলতাম। কি মাথা গেছে তোমার? কি আবল তাবল বলছো? বাড়ির সবার সামনে পুষ্পকে ভাগিয়ে নেবে বলল, এটা কি ভালো কথা ছিল? ওটা ও এমনি বলেছে, আপনি মানছিলেন না তাই। ধূসর বাড়ির সম্মান নষ্ট হোক এরকম কিছু করবে বলে মনে হয় না আপনার। তাহলে বলল কেন? কেন বলবে? আমি ওর তালতো ভাই যে মজা করবে আমার সাথে? আপনি ঠান্ডা মাথায় ভাবুন, ও এই কথায় আপনাকে কি বুঝিয়েছে একবার চিন্তা করুন। রুবা আর আফতাব বাড়ি থেকে না মানায় পালিয়ে বিয়ে করেছিল। আপনিই তো বলেছিলেন তখন আব্বাকে মানুষের অনেক কথা শুনতে হয়েছিল। এখন সেই একই কাজ আপনার মেয়ে করবে না, তা কি করে নিশ্চিত? ও আপনাকে বারবার বোঝাচ্ছে, অনুরোধ করছে, বলছে সে ইকবালকে ছাড়া কাউকে বিয়ে করবে না। এখন আপনি বেশি জোর করলে ও যে পালিয়ে যাবে না, গ্যারান্টি আছে? বলুন, আছে? এ যাত্রায় আমজাদ শিকদার বিভ্রান্তিতে পড়লেন। পরপর গাল ফুলিয়ে বললেন, কিন্তু ওই ছেলেকে আমার সহ্য হয় না। মিনা বললেন, আপনার সহ্য দিয়ে কী হবে বলুন? সংসার আপনি করবেন না আমি? যে করবে সে যদি সুখে থাকে তাহলে সমস্যা কোথায়? আচ্ছা ধরুন আজ আপনি নিজের পছন্দের একটা ভালো ছেলে দেখে মেয়েটাকে বিয়ে দিলেন, মেয়েটা মেনেও নিল, কিন্তু মন থেকে মানবে? কোলের পুতুল বনের সংসার করবে না? জীবনভর দোষ রোপ করবে আপনাকে। আজ বাদে কাল মারা যাব, শরীরটাও মাটিতে মিশে যাবে, কিন্তু মেয়ের মনে মনে রাগ ক্ষোভগুলো কি রয়ে যাবে না? কারো দীর্ঘশ্বাস কারো কষ্টের কারণ হলে মনেও তো সুখ পাবো না। পারবেন মেয়ের চোখে আমৃত্যু অপরাধী হয়ে থাকতে?
ইচ্ছে আছে এমন? আমজাদ চুপ করে গেলেন। কথাগুলো মস্তিষ্কের দরজায় কড়া নাড়ল। অনিশ্চিত কণ্ঠে বলল, কিন্তু ছেলে তো রাজনীতিবিদ, এটা কি ভালো কাজ? মিনা বেগম সুন্দর করে গুছিয়ে বললেন, দুনিয়ার সবখানি ভালো মন্দ আছে, পয়সা এপিঠ দেখলেই হবে না, ওপিঠও দেখতে হবে। শুধুমাত্র রাজনীতিতেই যে মারামারি কাটাকাটি হয় তাও না। শুনুন, সব ভালো কাজ আপনার নিজের উপর। আপনি যদি সৎ থাকেন তাহলে যে কোনো কাজই আপনার জন্য স্বর্গ। নিজে ভালো হলে জগৎটা ভালো হতে বাধ্য। একটু থেমে বলল মিনা বেগম, ইকবালকে ছোটবেলা থেকেই দেখছি আমরা। বাজে আড্ডা বা ওর নামে বাজে একটা কথাও শুনিনি। বাবা কত বড় কলেজের প্রফেসর, ভদ্র সভ্য পরিবার, বাড়িটাও হাতের নাগালে, মন চাইলে মেয়েকে দেখে আসা যাবে। আর আজ যেভাবে সবার সামনে অস্থির হয়ে লাফিয়ে উঠেছেন, উঠছিল, আপনার সামনে গিয়ে দাঁড়িয়ে পুষ্পকে আগলাল আমি, তাতেও মুগ্ধ হয়েছি। বোঝাই যায় মেয়েকে কত ভালোবাসে। এরপরও অমত করবেন কোন স্বার্থে? আমজাদ শিকদার নিশ্চুপ নিরুত্তর। মিনা মৃদু হেসে বললেন, আপনি ভালো করে ভাবুন, সময় তো আছেই। তবে আমার বিশ্বাস আপনি ঠিক সিদ্ধান্তই নেবেন। আজ অবধি আমার বিশ্বাস আপনি ভাঙেননি, এবারও ভাঙবেন না ভরসা আছে। তিনি উঠে দাঁড়াতেই আমজাদ শুধালেন, কোথায় যাচ্ছ? আপনার জন্য একটু শরবত করে আনি। এখন? হ্যাঁ, পছন্দের জিনিস খেতে খেতে ভাবলে মাথা খোলে। তিনি হাসি মুখে বেরিয়ে গেলেন। সবটা কেমন গুলিয়ে ফেললেন আমজাদ। বিশাল রকম দ্বিধায় পড়েছেন তিনি। ধূসর থাই গ্লাসটা টেনে সরালো। ঘরের ভ্যাপসা গরম হুটোপুটি করে পালিয়ে গেল জানালা গলে। বারান্দার পাশে লাগোয়া আম গাছটার গুটি ধরেছে সবে। দূর থেকে দেখলে একটা ঝাঁকড়া ফুল গাছের মতন মনে হয়। চারপাশে শীতল বাতাস নতুন গুটির গন্ধে মম করে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকাও মন ভালো করতে যথেষ্ট। আচমকা কেউ একজন পেছন থেকে ঝাপটে ধরল। ধূসর বিন্দুমাত্র চমকায়নি, যেন জানতো এরকমটাই হবে। বরং বারান্দায় যাওয়ার জন্য বাড়ানো পাটা আবার ফিরিয়ে এনেছে। ইকবাল গলা সাপের ন্যায় পেঁচিয়ে ধরল দু হাতে। ভেজা সুরে অনুরোধ করল, আমায় ক্ষমা করে দে ধূসর, আমি ভুল করেছি, অন্যায় করেছি। তুই আমায় যা ইচ্ছে শাস্তি দে, কিন্তু আমায় ছেড়ে যাস না। ধূসর ঘাড় বাঁকা করে তাকালো, কপালে ভাঁজ ফেলে চেয়ে রইল। ইকবাল হাই হুতাশ করে বলল, আমি ভয় পেয়েছিলাম তুই যদি সব জানার পরে আমাকে ভুল ভাবিস, দূরে সরে দিস, সেজন্য সাহস করে চেয়েও বলতে পারিনি। ধূসর হাত দুটো আলগোছে সরিয়ে দিল। শরীর পুরো ঘুরিয়ে মুখোমুখি হলো। সেকেন্ড খানিক একভাবে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করলো, পরপর আরেকদিকে মুখ ঘুরায়। ইকবাল এই নিশ্চুপতা সহ্য হয় না। ধৈর্যহীন কণ্ঠে বলল, কিছু বল না ধূসর। সে ছোট করে বলল, ভাবছি। কি ভাবছিস? সম্পর্কটা রাখবো কিনা। নিস্তব্ধ হয়ে পড়ল ইকবাল, আতকে উঠল। অবিশ্বাস্য ভয়ার্ত চোখে চেয়ে রইল। অচিরাত কেমন বাচ্চাদের মতন কেঁদে ফেলল সে। ধূসর বোকা বনে গেল কান্না দেখে। আবারও হাসিও পেল তার। ইকবাল মায়া মায়া মুখ করে বলল, তুই আমার মার কাট, কিন্তু এসব বলিস না ধূসর। তোকে ছাড়া আমার চলবে না রে ভাই। ধূসরের উত্তর এলো না। তার পাথরের চোখ মুখ দেখে হতাশ হয় ইকবাল। মাথাটা নামাতেও পারে না। আকস্মিক ধূসর জড়িয়ে ধরল ওকে। ইকবাল বিস্মিত অবাক হলো। বড্ড অনিশ্চিত কণ্ঠে বলল, তুই কি আমাকে জড়িয়ে ধরেছিস ধূসর? সে মুচকি হেসে বলল, নির্বোধ, সামান্য কারণে ধূসর তার বেস্ট ফ্রেন্ডকে ছাড়বে ভাবলে কি করে? ইকবালের চোখ জলজল করে উঠল খুশিতে। পালটা আঁকড়ে ধরল এবার। শক্তপোক্ত বাঁধন দুজনের একটা সময় মুক্ত হয়। ধূসর কাঁধে হাত রেখে বলল, পুষ্পর দায়িত্ব নিশ্চিন্তে তোকে দিচ্ছি ইকবাল। সম্মান রাখতে পারবি তো আমার বিশ্বাসের? ইকবালের দৃঢ় জবাব, পারবো। পরক্ষণেই চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু তোর চাচা? ধূসর এই যাত্রায় হাসল। দুদিকে সরে গেল অধর। বিড়বিড় করে বলল, পিকচার আবিবি বাকি হ্যায়। আমজাদ শিকদার পায়চারি করছেন, মহাবিরক্ত মুখভঙ্গি। মাঝে মাঝে দেখছেন পার্কিং লটের দিকটায় ইকবালের ধবধবে সাদা গাড়িটা দেখা যাচ্ছে। তিনি সূচক শব্দ করলেন, এই ছেলে এখনো যাচ্ছে না কেন? থেকে যাও পায়তারা করছেন নাকি? তার হাঁটা চলার মাঝে কক্ষের সামনে এলো কেউ। গুটিসুটি মেরে দরজা আগলে দাঁড়ালো। উদ্বিগ্ন চোখে দেখলো ঘরের ভেতরে হাঁটতে থাকা আমজাদকে। কয়েকবার ঢোক গিলল, বুক ফুলে সাহস জমালো। আস্ত করে ডাকলো, আব্বু। আমজাদ থেমে গেলেন। পিছন ঘুরে পুষ্পকে দেখে মুহূর্তে শক্ত করলেন চিবুক।
গম্ভীর কণ্ঠে বললেন, তুমি তুমি এখানে কেন এসেছো? পুষ্প বিনত পায়ে ভেতরে এসে দাঁড়ালো। আকুল সুরে বলতে গেল, আব্বু আমি। প্রতিমধ্যেই কথা কেড়ে নিলেন তিনি। থমথমে কণ্ঠে বললেন, আব্বু ডাকবে না, তোমার আব্বু হতে চাই না আমি। যে বাবার কথাকে তার কথা সম্পূর্ণ হয় না। আচমকা ছুটে গিয়ে পায়ের কাছে বসে পড়ল পুষ্প। আমজাদ থমকালেন, স্তব্ধ হলেন। সরে যেতে চাইলেই পুষ্প রীতিমতো জড়িয়ে ধরল পা দুখানা। হাউমাউ করে কেঁদে বলল, আব্বু আমি আমি তোমাকে খুব ভালোবাসি আব্বু, তেমন ইকবালকেও ভালোবাসি। আমি আমি তোমাদের দুজনকে চাই আব্বু। একজনের বিনিময়ে অন্যজনকে আমি চাই না। এর আগে আমি আমি মরে যাব আব্বু, নিজের গলায় ছুরি বসাবো। আমজাদের বুক কেঁপে উঠল। হোঁচট খেলেন কথাগুলো শুনে। পুষ্প মুখচোরা এভাবে কখনো কথা বলেনি, না এভাবে কাঁদতে দেখেছে। প্রথম বয়সের প্রথম কন্যা, আবেগের এক অংশ। আমজাদের দৃঢ় মন নরম হলো, দুলে উঠল পিতৃত্ব। মেয়ের কাঁধ ধরে দাঁড় করালেন। পুষ্প হেঁচকি তুলছে। আমজাদ নরম সুরে শুধালেন, ভেবেচিন্তে চাইছো তো ইকবালকে? পুষ্প মাথা নামিয়ে নেয়। নীরবতা ওনাকে বুঝিয়ে দেয় জবাব। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এসো। তারপর ঘর ছাড়লেন। পুষ্প কিছুই বোঝেনি। দ্বিধাগ্রস্ত সে। কৌতূহল সমেত ছোট ছোট কদমে বাবার পিছু নেয়। বসার ঘরে অল্প কয়েকজনের উপস্থিতি। সোফায় বসে আছেন আজমল, পাশেই জবা, তাদের সামনে বসে আনিস আর সুমনা। সিরিয়াস আলোচনা চলছে। কেন্দ্রবিন্দু বুঝিয়ে শুনিয়ে আমজাদকে মানানো। একটু দূরে অ্যাকোরিয়ামের কাছে রিক্ত রাদীপ খেলছে। আমজাদকে দেখে উঠে দাঁড়ালেন তারা। পেছনে পুষ্পর ভেজা ভেজা চোখ মুখ দেখি একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করলেন। আমজাদ নেমে দাঁড়ালেন। রাদীপকে বললেন, যাও তো বাবা, সবাইকে ডেকে আনো তো। সে খেলা রেখেই ছুটল, হুটোপুটি করে সবাইকে ডাকলো, বাদ দিল না পিউটাকেও। বড় চাচার হুকুম সবাই মানে সবাই। আমজাদ যত শান্তভাবে বলেছিলেন সে ততটাই অস্থির আর অশান্ত হয়ে ডেকেছে। তাড়াহুড়ো পায়ে হাজির হলেন সকলে। মিনাও রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলেন, হাতে শরবতের গ্লাস। আফতাব চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ভাইজান, কিছু হয়েছে? সবাই আসুক বলছি। ইকবাল আর ধূসর এলো সবার পরে। তারা আস্তে ধীরে নেমে একপাশ হয়ে দাঁড়ালো। আমজাদ সবাইকে একবার দেখলেন। কৌতূহল সকলের চেহারায় স্পষ্ট। তারপর সোজা গিয়ে দাঁড়ালেন ইকবালের সামনে। ছেলেটা তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল। বুকটা ধড়াস ধড়াস করছে। এই হিটলার শ্বশুরটাকে ওর বিশ্বাস নেই, চরটর মেরে বসবে না তো? ধূসর পড়ল ঠিক ওদের মাঝামাঝি। সে ধারালো চোখে একবার আমজাদকে দেখে, বন্ধুর দিক তাকায়। আমজাদ দীর্ঘ শ্বাস ফেলেন, ভনিতাহীন শুধালেন, তোমাকে আমি পছন্দ করি না, জানো নিশ্চয়ই। ইকবাল জবাব দিল না। পুষ্পর বুক ধুকপুক করছে, পল্লব কাঁপছে, সবার জিজ্ঞাসু মুখভঙ্গি। আমজাদ সেই মুহূর্তে মনের বিরুদ্ধে গিয়ে বললেন, কাল শুক্রবার, তোমার বাবা মাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলো। ইকবাল বেখেয়ালি মাথা নাড়ল, হুঁশ পেতেই চমকে তাকালো। পুষ্প হাঁ করে ফেলল, আশ্চর্য সে নিজেও। অথচ ধূসর ফিচেল হাসে, দু আঙ্গুল দিয়ে থুতনি ঘষে জয়ের মুহূর্ত উপভোগ করে। পিউ অপেক্ষা করে না, দুরন্ত পায়ে ছুটে এসে বোনকে জড়িয়ে ধরল। পুষ্প পাথর বনে ছিল, চোখে মুখে অবিশ্বাস। পিউ ধরতেই সম্বিত ফিরল তার। সবার মুখশ্রী অতুজ্জ্বল ঝলমলে, স্বস্তির শ্বাস নেয় তারা। ইকবালের মুখে তৃপ্তির হাসি ফুটল। শ্রদ্ধায় লুটোপুটি খেয়ে ভীষণ খুশিতে চট করেই আমজাদের পা ছুঁয়ে সালাম করল সে। ভদ্রলোক এতেও বিরক্তি হলেন, বিড়বিড় করে বললেন, অতিভক্তি চোরের লক্ষণ।